বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার গঠনের মাত্র ৩৮ দিনের মাথায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর তারই প্রতিফলন বলছেন নতুন পররাষ্ট্র সচিব। জানান, বহুমাত্রিক বিষয় নিয়ে হবে দ্বিপাক্ষিক বৈঠক। তবে ওয়াশিংটনের সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনায় ঢাকাকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। দিল্লি হয়ে দুদিনের সফরে শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ৪ মাসের মাথায় এটি হবে তার দ্বিতীয় দফায় ঢাকা সফর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি বৈঠকে অংশ নেবেন ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেটন নেইম্যান। সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ডও। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। তা নিয়েই আলোচনা করবে ঢাকা ওয়াশিংটন। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। এবং আপনারা দেখেছেন এর কম্পোজিশনটা, এর মধ্যে আপনারা জেনেছেন সেই কম্পোজিশনে বোঝা যায় যে এই আলোচনাটা বহুমাত্রিক হবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় ঢাকার সঙ্গে নিরাপত্তা সহ আইপিএস ইস্যুতেও আলোচনায় আগ্রহী ওয়াশিংটন। এক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ইন্দো প্যাসিফিকের যে জিনিসটা খেয়াল রাখা দরকার, যতক্ষণ ওটা উন্নয়নের কাঠামোর মধ্যে থাকে ততক্ষণ আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। কিন্তু ওটা যদি নিরাপত্তার কাঠামো থাকে, যে নিরাপত্তার কাঠামোর মধ্যে যে থাকে যে আমার সাথেই সম্পর্ক করতে হবে, অন্য দেশের সাথে আমি সম্পর্ক করতে পারবো না, তারে কিন্তু ওখানে সমস্যা তৈরি হবেই। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনীতি, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে কৌশলী ও ভারসাম্য নীতি বজায় রাখা উচিত বাংলাদেশের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ গঠনের এমন সুযোগ বারবার আসে না, তাই এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করতে চান বলেও জানান তিনি। রাজধানীতে আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, কারখানায় শ্রমিক অসন্তোষের নেপথ্যে কাজ করছে বহিরাগতরা। বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস ডায়ালগের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যেখানে প্রধান অতিথি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, অসৎ কিছু মানুষের কারণে হুমকির মুখে রপ্তানি খাত। বহিরাগতরা শ্রমিক অসন্তোষে উস্কানি দিচ্ছে উল্লেখ করে বলেন, এতে এরই মধ্যে বিপুল ক্ষতি হয়েছে। এ সকল দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক ১০০টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পরামর্শ, উৎপাদনের প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের দক্ষতা বাড়াতে না পারলে বিশ্ব বাণিজ্যে টিকে থাকা কষ্টকর হবে। শুধু স্বল্প মজুরির সুবিধা উপর নির্ভর করে বা স্বল্প দক্ষ বা অদক্ষ শ্রমিকদের রেমিটেন্সের উপর নির্ভর করে আমরা উন্নয়নের পরবর্তী শিল্পায়নের উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পারবো না। কম্পিটিটিভ হতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, তখনই তো আপনার ডিসেন্ট ওয়ার্ক, ভালো ওয়েজ দিতে পারবেন, তাই না? আপনার প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সাথে অফকোর্স রেগুলেটরি আপনার কিছু সাপোর্ট আপনাদেরকে আমরা দিতে চেষ্টা করব। অভিযোগ পাল্টা অভিযোগের এখন সময় নয় বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, দেশ গঠনে এমন সুযোগ সব সময় আসে না। দায়িত্বে থাকাকালে সবাইকে নিয়ে টিম হিসেবে কাজ করার প্রত্যয় জানান তিনি। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এ সময় সবাইকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান সংস্কারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দলীয় সিদ্ধান্তের বিপক্ষে এমপিদের ভোট দেওয়ার সুযোগ চান আইনজ্ঞরা। এছাড়া দ্বিকক্ষ পার্লামেন্ট সহ
গুরুত্বপূর্ণ সংস্কারে নতুন কমিশনের প্রতি পরামর্শ তাদের। একই সাথে সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নির্বাহী বিভাগের খবরদারি মুক্ত করারও পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন ঘোষণার পর চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে সংবিধান ও বিচার বিভাগের সংস্কার নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংবিধান পুনর্লিখনের চেয়ে সংস্কার সহজ। এক্ষেত্রে বিতর্কিত ধারাগুলো আদালতে চ্যালেঞ্জ করার পরামর্শ অনেক আইনবিদের। একই সাথে সংবিধান সংস্কারে 5 আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন দেখতে চান তারা। কেয়ারটেকার ব্যবস্থা পুনঃপরিবর্তন, একটা রেস্ট্রিকশন হওয়া দরকার যে সরকার প্রধান কতবারের জন্য একজনে হতে পারবে। সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স হওয়া দরকার। ভোটের একটা পার্সেন্টেজ, সেটা হলো যে কত পার্সেন্ট ভোট পেলে একজনকে উইনিং ডিক্লারেশন করা যাবে টোটাল ভোটের। আর একটা জিনিস হলো যেটা বলছিলাম যে না ভোটের সিস্টেমটা চালু করা যায় কিনা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রেখে সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয়ে সংস্কার জরুরি বলে মত অ্যাটর্নি জেনারেলের। সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কি হওয়া দরকার, সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার, পোস্টিং, কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আসে। এই সবগুলো নিয়েই সাংবিধানিকভাবে ওনারা কাজ করবেন। তবে সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে এমপিদের নিজস্ব মত প্রকাশের সুযোগ রেখে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার সবচেয়ে জরুরি বলে মনে করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এই 70 অনুচ্ছেদের কারণে বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সুনির্দিষ্ট সংস্কার করা হবে, তারপরে নির্বাচনের কথা ভাববে সরকার, জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে সাংবাদিকদের এসব কথা বলেন রিজওয়ানা হাসান। বলেন, সংস্কার কমিশনের কর্মপরিধি ঠিক করতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতও চাওয়া হচ্ছে। যে কমিশন গঠন করা হয়েছে তারা 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে পারবে বলে আশা করছে সরকার। তাদের সুপারিশের বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক ঐক্যের ওপর। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের টাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখা হয়েছিল, যা দিতে পারছে না আর্থিক প্রতিষ্ঠানগুলো। লুটপাটের মাধ্যমে সেই অর্থ হাতে নেওয়া হয়েছে। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। 5 আগস্টে 2 পায়ে গুলিবিদ্ধ হন মিরপুরের শিক্ষার্থী নূপুর চৌধুরী। পরীক্ষা সহ নানা কাজে হুইলচেয়ারে একাই ঘুরতে হয় তাকে, কারণ বাবা মারা যাওয়ার পর অন্যত্র বিয়ে করেছেন মা। পড়াশোনার পাশাপাশি একটি খণ্ডকালীন চাকরি করে খরচ চালাতেন নূপুর। তার একটি গুলি বের করা গেলেও অন্যটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা চেয়েছেন এই কিশোরী। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের করিডোরে এভাবেই একাই ছুটতে হয় নূপুর চৌধুরীকে। ভরসা শুধু হুইলচেয়ারটি। 2 পায়ে গুলিবিদ্ধ নূপুরকে পরীক্ষা নিরীক্ষা কিংবা ওষুধ সেবনেও সহায়তার কেউ নেই। আমার জন্মের পর আমি আমার নানার কাছে মানুষ হয়েছি। 13 বছর বয়সে তারাও মারা গেছে। তারপর থেকে আমার পাশে কেউ নেই। আমার খালা ফুপি ছাড়াই বলেন, সবাই তাদের মতন সংসার জীবন নিয়ে ব্যস্ত। একমাত্র স্টুডেন্ট ভাইয়েরা তারা ছিল বিধায় আজকে আমি হসপিটালে, নাহলে আমাকে মৃত্যু লাশটাও কেউ খুঁজে পেত না। বাবা মারা গেছেন, মা বিয়ে করেছেন অন্যত্র। রাজধানীর মিরপুরে একাই থাকেন নূপুর। জুলাইয়ের আন্দোলনে জড়িত ছিলেন সক্রিয়ভাবে। 5 আগস্টে মিরপুর 2-এ বিক্ষোভকালে পুলিশের গুলি লাগে। আমরা সবসময় বিজয় আন্দোলনে ছিলাম। 5 আগস্টে আমরা দেশ স্বাধীন হয়েছি, আমরা বিজয় উল্লাসে বের হয়েছি আনন্দ করতে করতে। তো সেখানে আনন্দ করতে যে বের হয়ে মিরপুর 2-এ হঠাৎ করে গোলাগুলি শুরু হয়, আর ওখানে আমি আটক হই। মিরপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নূপুর চৌধুরী। এখন হাসপাতালের 1 ফ্লোর থেকে আরেক ফ্লোরে ছুটতেই কেটে যায় সময়। মুক্ত বাতাসে ফেরার আকুতি তার।
আমার দেশের অনেক ভাই বোনদের জীবন শেষ হয়ে গেছে, মায়ের বুক খালি হয়ে গেছে, আমার তো কেউই নেই, আমার আগ পিছুর টান কিছুই নেই। তার জন্য যে আমি মরে যদি যেতাম আমার আফসোস থাকতো না। চিকিৎসকেরা জানিয়েছেন নূপুরের একটি গুলি অপসারণ হলেও অপরটি বের করা জটিল, রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটা গুলি এমনভাবে লেগেছে যে একদম পুরো রক্তনালীর কাছে লেগে আছে। এখন যদি ওটা যদি বের করতে যাওয়া হয় তাহলে রক্তনালী ইনজুরি হতে পারে। আমরা একটা মেডিকেল বোর্ড করেছি, আমরা জেনেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওইটা এখন আপাতত বের করার দরকার নেই। নূপুর একটু সাইকোলজিক্যাল ট্রমাতে আছে, তার ফ্যামিলিতে কেউ নাই। পড়াশোনার পাশাপাশি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন এই তরুণী। সুস্থ জীবনে ফেরা ও জীবিকার জন্য চেয়েছেন সহায়তা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। সব সরকারের আমলে ক্ষমতাসীনদের ব্যবসায়িক অংশীদার বানিয়ে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে। এই শিল্প গ্রুপটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে একে একে 7টি পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে অন্তত 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে। আবার সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি চার্জের নামে আত্মসাৎ করেছে আরও 4,500 কোটি টাকা। এইসব লুটপাটে সহায়তায় 7 বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও দেওয়া হয় আওয়ামী লীগ নেতা মির্জা আজম, আলাউদ্দিন নাসিম ও শামীম ওসমানকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে সরকারি অর্থ লুটপাটের এই চিত্র পাওয়া গেছে। টিআইবি বলছে এসব লুটপাটে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা দরকার। ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড নারায়ণগঞ্জের গগননগরের 102 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে অরিয়নের মালিকানায় 60%, বাকি 40%-এর মালিকানা দেওয়া হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মির্জা আজম ও তার 3 ভাই মির্জা গোলাম কিবরিয়া, মির্জা গোলাম রাব্বানি ও মির্জা জিল্লুর রহমানকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অরিয়ন গ্রুপের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র 100 মেগাওয়াটের ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস। এতে অরিয়নের 70% মালিকানা রেখে বাকি 30% দেয়া হয় আওয়ামী লীগের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার ভাই জামাল উদ্দিন আহমেদকে। একইভাবে নারায়ণগঞ্জে অরিয়ন পাওয়ার সোনারগাঁও লিমিটেড নামের 104 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানকে 4% দিয়ে বাকি 96%-এর মালিকানা রাখা হয় ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে, যার মালিকানায় আছে অরিয়ন ও মির্জা আজম এবং তার 3 ভাই। অনুসন্ধান বলছে খুলনার জাবুসায় অবস্থিত 110 মেগাওয়াটের উৎপাদন ক্ষমতার অরিয়ন পাওয়ার রূপসা লিমিটেডের যৌথ মালিকানায় আছে ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড। সঙ্গত কারণে এই বিদ্যুৎ কেন্দ্রেও মির্জা আজম ও তার 3 ভাইয়ের অংশীদারিত্ব আছে। আবার মুন্সিগঞ্জের গজারিয়ায় 635 ওয়াটের বিদ্যুৎ কেন্দ্রে অরিয়ন পাওয়ার ইউনিট 2 ঢাকার মালিকানায় রাখা হয় অরিয়ন গ্রুপের পাশাপাশি চীনের ফুজিয়ান লং এনার্জি এবং দুবাইয়ের ফার্স্ট জেন এনার্জি নামের 2 কোম্পানিকে। অবাক করার বিষয় হচ্ছে ওই 2 বিদেশি কোম্পানির মালিকও অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার ছেলে সালমান ওবায়দুল করিম। আদতে অর্থ পাচারের সুবিধার্থে দুবাই ও চীনের এই 2 কোম্পানিকে ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য 1076 কোটি টাকার ব্যাংক ঋণ নিলেও এখনও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়নি। ওরিয়ন পরিবারের মালিকানাধীন সৌর বিদ্যুৎ কেন্দ্র মোংলার এনার্গন রিনিউয়েবল লিমিটেড চীন ও দুবাইয়ের প্রতিষ্ঠান 2টি শেয়ার রয়েছে। মূলত এই 2 বিদ্যুৎ কেন্দ্রের কেনাকাটা আর বিনিয়োগের বিপুল পরিমাণ অর্থ চীন ও দুবাইয়ের প্রতিষ্ঠান দুটির মাধ্যমে পাচার করা হয়। তবে অরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড নামের এই বিদ্যুৎ কেন্দ্রের একক মালিকানায় রয়েছে অরিয়ন গ্রুপ। পরিসংখ্যান বলছে এই 7টি বিদ্যুৎ কেন্দ্রের নামে বিভিন্ন সময়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে 5,233 কোটি টাকা। আর ব্যাংক ঋণ পাওয়াতে সহায়তায় ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের মালিকানায় থাকা আওয়ামী লীগ নেতারা।
আমরা যারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা আমাদের এই রাজনৈতিক অবস্থানটাকে সেটা দলীয় জনপ্রতিনিধিত্বই হোক বা দলের নেতাকর্মী হিসাবে এই অবস্থানটাকে অপব্যবহার করে আমি ব্যবসার নামে অনিয়ম দুর্নীতি করে যারা ব্যবসা করেন তাদেরকে আমার সাথে সংশ্লিষ্ট করে আমি অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ব। এই যে সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এটি সংস্কার করতে হবে। এছাড়াও অরিয়ন বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের নামে সরকার থেকে ক্যাপাসিটি চার্জ নিয়েছে প্রায় 4,525 কোটি টাকা, যা সহজে পেতে সহায়তা করেছে অরিয়নে থাকা আওয়ামী লীগের নেতারা। বিদ্যুৎ খাতের বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ খাত নিয়ে অরিয়ন যে নৈরাজ্য করেছে তার জন্য তাদের বিচারের আওতায় আনা উচিত। এই প্রকল্পগুলো সমস্তই হচ্ছে অর্থ কামানোর জন্য, জনগণকে বিদ্যুৎ দেওয়ার জন্য না, দেশের উন্নয়নের জন্য না, বিদ্যুৎ সরবরাহের জন্য না। ট্যারিফের বাইরে যা পয়সা নিছে এটা আনতে হবে, কত কষ্ট দিয়ে বসাইছে সেই পয়সা আদায় করতে হবে, দরকার লাগলে জেল ফাঁসি যা হয় করতে হবে, কারণ এই পয়সা আমরা দিচ্ছি। অরিয়ন যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাদের পার্টনার বানিয়ে বিভিন্ন কোম্পানির নামে 11,419 কোটি টাকার ঋণ নিয়েছে, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 1239 কোটি টাকা। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাউজানে ত্রাসের রাজত্ব চালাতেন আওয়ামী লীগের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী। মতের বিরুদ্ধে গেলেই মামলা, হামলা আর নিপীড়ন চলত। বাদ যাননি নিজ দলের সদস্যরাও। পছন্দের লোককে স্থানীয় জনপ্রতিনিধি বানাতে এক দশকে কোনো ভোটই হতে দেননি। বৃহস্পতিবার ভারতে পালাতে গিয়ে বিজেপির হাতে ধরা পড়েন ফজলে করিম চৌধুরী। নঈমুদ্দিন খান এবং মোহাম্মদ ফোরকানের বাড়ি রাউজানে। একজন ব্যাংকার, অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। রাজনীতি না করেও মুনিরিয়া যুব তাবলীগ সংগঠন নিয়ে বিরোধে ABM ফজলে করিমের বিরাগভাজন হন। আসামি করা হয় 22 মামলায়। নুরানি কিন্টারখানা হেফজাখানার জায়গার উপর তার পল্লী বিদ্যুতের তাপ টেকে দিছে, ওইটার যখন আমি মেইল দিছি, প্রতিবাদ করছি, আমি আমার শাখা সভাপতি আমাদের ঘর ভেঙে দিছে। পুরো রাউজান জুড়ে প্রায় আমাদের কাগতে আলিয়া গৌসুল আজম দরবার শরীফের 46টা এবাদতখানা উনি বোল্ডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছেন এবং অলমোস্ট এই 50-এর উপরে ব্যবসা প্রতিষ্ঠান উনি টোটালি তালা মেরে দিয়েছেন। একসময় সালাউদ্দিন কাদের চৌধুরীর দেহরক্ষী বলা হতো ফজলে করিমকে। 1996 সালে দল পাল্টে আওয়ামী লীগে ঢোকেন। 2001 সালে প্রথম এমপি হন। আধিপত্য বিস্তারে দমনপীড়ন চালান এলাকায়। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে নিজের পছন্দের লোককে জনপ্রতিনিধি করেছেন ফজলে করিম চৌধুরী। ওখানে যারা ভিন্ন মত পোষণ করত তাদেরকে উনি কারো স্কুলের শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করছে, ডাক্তারদের চেম্বার বন্ধ করা থেকে করে নাই এমন কোনো কাজ নাই। মতের অমিল হলে নিজ দলের কাউকেই ছাড়তেন না। তার অন্যতম সহচর সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দারের সঙ্গে একটি ফোন রেকর্ড ভাইরাল হয় সম্প্রতি। উঠে আসে ফজলে করিমের নানা কুকীর্তির গল্প। দুই 2015 সালে নৌকা প্রতীকে পৌর মেয়র নির্বাচিত হয়েও ফজলে করিমের দাপটে কার্যালয়ে যেতেই পারেননি দেবাশিস পালিত। এমন নানা ঘটনায় এখন 9 মামলার আসামি সাবেক এই এমপি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একাদশ শ্রেণীর ক্লাস শুরুর 1 মাস পার হলেও বই পায়নি শিক্ষার্থীরা। 5 বিষয়ের বইয়ের পাণ্ডুলিপি এখনও চূড়ান্ত হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এনসিটিভি বলছে দ্রুত সময়ের মধ্যে বই ছাপানো শুরু হবে। প্রতি বছর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভাগভিত্তিক বইগুলো ছাড়া 5টি বিষয়ের বই এনসিটিভি থেকে ছাপিয়ে বাজারে ছাড়া হয়। পরে এসব বই কিনে নেয় শিক্ষার্থীরা। গত 8 আগস্ট থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীর ক্লাস, কিন্তু এখন পর্যন্ত বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ ছাপানো হয়নি। এসব বই ছাড়াই চলছে ক্লাস। শিক্ষার্থীরা বলছে এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। 1 মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো আমরা বাজারে বই অ্যাভেলেবেল না, তাই আমাদের পড়া পিছিয়ে যাচ্ছে। দ্রুত বইটা যাতে প্রকাশিত হয় সেই আশা করছি। শিক্ষকরা বলছেন আগের বই দিয়ে ক্লাস চালানো হলেও শিক্ষার্থীরা বাসায় পড়তে পারছে না, তাই দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। এই বইগুলো মূলত শিক্ষকরা আগের যে সিলেবাসটা, যে কারিকুলাম আছে সেটা ধরে আপাতত আগাচ্ছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার যদি খুব দ্রুত একটা ব্যবস্থা নেয় আমাদের জন্য এবং শিক্ষার্থী উভয়ের জন্য আমাদের ভালো হয়।
এদিকে 5টি বিষয়ে 31 লাখের মতো বই ছাপানো হবে। দরপত্র হলেও এখনো পাণ্ডুলিপি চূড়ান্ত করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে দ্রুততম সময়ের মধ্যে পাণ্ডুলিপি পরিমার্জন করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বোর্ড। তো জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে যেন যথাযথ যার যে ভূমিকা, যার যে অবদান, সেটা যথাযথভাবে আছে কিনা সেটা নিয়ে একটা পরিমার্জন চলছে। সেই পরিমার্জনের কাজটা হয়ে গেলেই আমরা এই বইগুলি, আমরা ইন্টারমিডিয়েটের বইগুলিও আমরা যেটা এনসিটিভির মাধ্যমে প্রণীত হয় সেগুলো আমরা প্রকাশকদের কাছে দিব। একাদশ শ্রেণীতে এবার 13 লাখের মতো শিক্ষার্থী ভর্তি হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ সব বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা নিয়েও সতর্ক করা হয়েছে। আগামী 3 দিন চট্টগ্রাম বিভাগের ফেনী, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা সহ 8 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের নদীসমূহের পানিও বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে এরই মধ্যে কক্সবাজারে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাত থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়। এতে জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে গেছে বীজতলা, পানের বরজ ও সবজি ক্ষেত। টেকনাফে 2 দিনের ভারী বর্ষণে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁকখালী এবং মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে। এছাড়া হোটেল, মোটেল জোনে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে পর্যটকদের। কুমিল্লায় বন্যায় ক্ষতির ধরন দেখে সহায়তা দেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, আগে তাদের সহযোগিতা করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে জেলার প্রশাসনের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েছেন তারা। এদিকে ফসল নষ্টের কারণে প্রণোদনা এবং বিনামূল্যে সার, বীজ দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভারত থেকে আসা ঢল আর টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার মুখে পড়ে কুমিল্লা। ব্যাপক ক্ষতির শিকার হয় 14 উপজেলা। অনেকের ঘর ধসে গেছে, বিস্তীর্ণ জমি তলিয়ে নষ্ট হয়েছে বিপুল ফসল। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাবে বন্যায় 82,755টি ঘরের ক্ষতি হয়েছে। এর মধ্যে 8,655টিরই অস্তিত্ব নেই। সবচেয়ে বেশি 16,000 ঘর ক্ষতিগ্রস্ত হয় বুড়িচংয়ে। আবাস হারিয়ে কেউ থাকছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আত্মীয়র বাড়িতে। যেদিন বাদ ভাঙছে সেদিন ঘর ভাঙছে, মনে করেন খাট ভাঙছে, এরপরে ফ্রিজ ভাঙছে, সব কিছু ভাঙছে, মালাবান সব শেষ। দিলে সহযোগিতা করলে আমি গড়টা উড়াইতাম, আজি পুত্রে বাঁচতাম চাই দূরে। ক্ষতির ধরন বিবেচনায় পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তারা এরই মধ্যে জেলা প্রশাসনের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েছে। আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি এবং আপনার যারা দাতা সংস্থা যারা আছে, ইউএনডিপি, ডব্লিউএফপি, তারপর বিভিন্ন এনজিওস যারা আছে তারাও কাজ করছে, তারা অ্যাসেসমেন্ট ফিল্ড লেভেলে করছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা পুনর্বাসনের কার্যক্রম শুরু করব। কৃষি বিভাগের হিসাব বলছে 63,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বন্যায়। কৃষককে বিনামূল্যে সার, বীজ প্রণোদনা দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত তারাই আগে সহায়তা পাবেন। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেসব এলাকায় বন্যা হয় নাই, বন্যা আক্রান্ত হয় নাই, সেসব এলাকাতে অনেক কৃষকের কাছে কিন্তু বাড়তি চারা আছে। তো আমরা সমন্বয় করে দিচ্ছি, সেখান থেকে অনেকে চারা এনে রোপণের ব্যবস্থা নিচ্ছে। তো এখন তাড়াতাড়ি পানিটা সরা দরকার, তাহলে আমরা চারাটা রোপণ করতে পারব। কুমিল্লায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে 3,000 কোটি টাকার বেশি।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়াবহ বন্যায় এবার বড় ক্ষতির মুখে পড়েছে নোয়াখালী ও ফেনীর ১,৬২৯টি শিক্ষা প্রতিষ্ঠান। নষ্ট হয়ে গেছে অবকাঠামো, ক্ষতিগ্রস্ত হয়েছে টেবিল চেয়ার সহ সব আসবাবপত্র। এ অবস্থায় স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় কোমলমতি শিশুরা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, পানি নেমে গেলেই স্কুলগুলোকে পাঠদানের উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হবে। ৩ সপ্তাহ পরেও জলাবদ্ধ নোয়াখালীর বিভিন্ন এলাকা, তলিয়ে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যেগুলো উঁচু জায়গায়, সেগুলো ব্যবহার হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে। এই অবস্থায় স্কুলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষক শিক্ষার্থীরা। কবে আমাদের বিদ্যালয়ের পাঠদান শুরু হবে, লেখাপড়া শুরু হবে, সামনে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। স্কুলে মানুষ আশ্রয়কেন্দ্র নিয়েছে, তাই আমরা স্কুলে যেতে পারি না, স্যাররা স্কুল খুলতে পারতেছে না। বাড়িতে থাকার উপযুক্ততা নাই, মানে এখনো বাড়ির ভিতরে হাঁটু পরিমাণ পানি। এখন তারাও স্কুল থেকে যাচ্ছে না, আমরাও আসলে জোর করেও তাদেরকে করতে পারতেছি না। এবারের বন্যায় জেলার ৭৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, আসবাব ও বইপত্র নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে ১ সপ্তাহের মধ্যেই পাঠদান শুরুর আশা শিক্ষা কর্মকর্তার। শিক্ষা অফিসারদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে নির্দেশনা দিয়ে দিছি, যাতে বন্যার পানি নেমে গেলে বা আশ্রয় যারা নিয়েছে তারা যত আশ্রয়কেন্দ্র ছেড়ে দিলেই প্রতিষ্ঠানগুলোকে শ্রেণী কার্যক্রম উপযোগী করে যত দ্রুত সম্ভব শ্রেণী কার্যক্রম যাতে শুরু করা হয়। ফেনীতে পাঠদানের অনুপযোগী ৮৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান। দ্রুত সময়ে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন শিক্ষকরা। ল্যাপটপ, প্রিন্টার, রেজিস্টার খাতা, রিসিট বই ইত্যাদি নষ্ট হয়েছে এবং ভবনগুলোর অন্যান্য আসবাবপত্র নষ্ট হয়েছে। শত শত বই ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার আসবাবপত্র ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সেমি পাকা ভবনগুলো, মাঠের ক্ষতি, সব মিলিয়ে ক্ষয়ক্ষতি আমরা এই পর্যন্ত নিরূপণ করে পেয়েছি 29,89,00,000 টাকা। আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ক্ষয়ক্ষতির এই তথ্য আমরা প্রেরণ করেছি। চাহিদা পাওয়া মাত্র আমরা মেরামত কাজ শুরু করব। সামনেই বার্ষিক পরীক্ষা। এই অবস্থায় সংস্কার শেষে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা না গেলে ছেলেমেয়েদের পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষক অভিভাবকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই বন্যার সময় তো আশ্রয় কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেগুলোই এখন পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এইসব ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠদানের উপযোগী করতে কতদিন সময় লাগতে পারে, সংশ্লিষ্টরা কি বলছেন? সমীর, ভয়াবহ বন্যাকালীন সময়ে তো আশ্রয় কেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন সেগুলোই পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সচল করতে কতদিন সময় লাগবে, সংশ্লিষ্টরা কি বলছেন? এগুলা অনেকাংশেই ধ্বংস হয়েছে। বেশিরভাগ পানি যখন 7 থেকে 8 ফুট ছিল, নিচের যে কক্ষগুলো ছিল সেই কক্ষগুলো একেবারেই ধসে গেছে। কারণ সেখানে স্কুলের যে আসবাবপত্র ছিল, সেখানে স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো করার কথা ছিল, আলমিরা এবং যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, কিছু বই ছিল, সেগুলো আসলে ধ্বংস হয়ে গেছে। এইগুলো আসলে মেরামতের জন্য মন্ত্রণালয়ে তারা একটি চিঠি পাঠিয়েছে, সেখানে তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে। সে মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ আসার পরেই তারা এই অর্থ দিয়ে তাদের যে মেরামতের কাজ সেটি তারা করতে পারবে। এছাড়াও ফেনী সদর উপজেলার দলিয়া এবং আজিমপুরের 2টি প্রতিষ্ঠান একেবারেই বন্ধ হয়ে গেছে, যেখানে কোনো যে আসবাবপত্রই নয়। সেগুলো যখন মেরামত করা শেষ হবে তখনই তারা আসলে পুনরায় পাঠদানে শুরু করতে পারবে। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং যে ম্যানেজিং কমিটি আছে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশ এখনো সেভাবে গড়ে উঠে নাই। তবে পরিবেশ গড়ে উঠতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। সেই জন্য তারা আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্তদের জন্য একটি বরাদ্দ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে তারা চিঠি দিয়েছে। প্রায় 39 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। এগুলো বরাদ্দ আসলে মেরামত সাপেক্ষে তারা আসলে তাদের যে কার্যক্রম সেটি তারা করতে পারবে। এটি ছিল আমার কাছে ফেনীর যে শিক্ষা ব্যবস্থার যে ক্ষয়ক্ষতি অবস্থা সেটির সর্বশেষ তথ্য।
ফেনী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। শ্রমিক অসন্তোষে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বিক্ষোভের জেরে বৃহস্পতিবার ১৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে গাজীপুরে ৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয় ৩০টি পোশাক কারখানায়। টানা ১০ দিনের বেশি শ্রমিক অসন্তোষ আশুলিয়া শিল্পাঞ্চলে। শ্রমিকদের কর্মবিরতিতে বৃহস্পতিবারও ২ শতাধিক কারখানায় চলেনি মেশিন। বুধবারই কিছু কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। পরদিন সকালে কাজে এসে গেটে বন্ধের নোটিশ দেখতে পান কর্মীরা। শুধু বাইরের পরিস্থিতিটার জন্য আর কি আমাদের আজকে ছুটি দিয়ে দিয়েছে। বিভিন্ন হুমকি দামকি দেওয়া হচ্ছে বা তাদেরকে নিরাপত্তা দেওয়া যাইতেছে না, এই কারণে মূলত আমাদের ওয়ার্কাররা কাজ করতে চাচ্ছে না। বহিরাগত একটি চক্রের উস্কানিতে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে বলে অভিযোগ সাধারণ শ্রমিকদের। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ চান তারা। আশেপাশের ফ্যাক্টরিগুলো ওয়ার্কাররা আমাদের ওয়ার্কারদের বলতেছে যে আমাদের বন্ধ, তোদের ফ্যাক্টরি কেন খোলা রাখছে, তোদের ফ্যাক্টরি খোলা রাখছে, তোদের খবর আছে। ভিতরে নিরাপত্তা পাইতেছি কিন্তু বাইরে সেই নিরাপত্তাটা আমরা ভয়ে করতে পারতেছি না, এই জন্য আমরা চলে যাচ্ছি বাসায়। যার যার কর্মস্থলে ফিরে যাওয়াটাই উত্তম, কারণ গার্মেন্টস প্রতিষ্ঠান টিকে রাখাটা আমাদের জন্য সবার জন্য প্রয়োজন। শ্রমিকদের কাজে ফেরাতে সমন্বিত উদ্যোগের কথা বলছে মালিক পক্ষ। পাশাপাশি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক শিল্প পুলিশ। মেনে নেওয়ার বিষয়গুলোকে তাদেরকে বোঝার মতো করে উপস্থাপন করতে হবে। এটাকে আইসোলেটেড করলে হয়তো ভিন্ন তথ্য যাবে। এইগুলোকে যদি আমরা একত্র করতে পারি তাহলে আমার মনে হয় আমরা আবার কর্মপরিবেশটা ফিরিয়ে আনতে পারবো। ৮৬টা ফ্যাক্টরি ১৩ বন্ধ ঘোষণা করেছে এবং ১৩৩টা ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করেছে। যারা মীমাংসা করছে তারা ফ্যাক্টরি চালাচ্ছে, তারাও হয়তো ভয় পাচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টরি আছে যাদের শ্রমিকরা অন্য ফ্যাক্টরিকে কাজ করতে দেন না। ওই ফ্যাক্টরিগুলো সব প্রবলেম সলভ না হওয়ার কারণে এর ভয়ে অনেক ফ্যাক্টরি বন্ধ করেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা তদারকিতে পুলিশ র্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দেওয়া হয় গত নভেম্বরে। ১০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলো দেশে আসার কথা ছিল, কিন্তু এসেছে মাত্র ২,৯২,০০০ ডিম। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট ও রাজনৈতিক অস্থিরতায় ডিম আমদানি কম হয়েছে। ফলে ডিমের দাম তো কমেইনি, বরং বেড়েছে। টিসিবির হিসাবে ১ বছরে ডিমের দাম ৪% বেড়েছে। ডিম এখন আর সস্তায় মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। সরকার শেষ হয়েছে, এখন তো বাজারজাত ঠিক হইতেছে না বা ওইভাবে আসতে আসে না। বিভিন্ন চাপের কারণেই আপনার ডিমগুলো এরকমভাবে দাম বাড়তে আছে। বাজার নিয়ন্ত্রণে গত বছরের নভেম্বরে দুটি প্রতিষ্ঠানকে ৫০ লাখ ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। ওই মাসেই প্রথম চালানে আসে ৬১,৮৫০ ডিম। ১০ মাস পর দ্বিতীয় চালানে গত সোমবার আসে ২,৩১,৮৪০টি। আমদানিকারকরা জানান ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে ৫ টাকা ৭০ পয়সা দরে। এর সাথে রয়েছে আমদানি শুল্ক, পরিবহন ও শ্রমিক খরচ। সব মিলিয়ে খরচ ১০ টাকার বেশি। ব্যবসায়ীরা বলছেন এলসি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় আমদানি সম্ভব হয়নি। চাহিদা অনুযায়ী আমদানি হলে বাজারে কিছুটা হলেও প্রভাব পড়ত। বর্তমান সরকারের হাতেই আছে, এনবিআর এর হাতে এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে আছে, অর্থ মন্ত্রণালয়ের হাতে আছে। তারা দেখবেন বিষয়টা যদি আমাদের শুল্ক প্রত্যাহার করে, আমরা কন্টিনিউ এই পণ্যটা বাজারে নিয়ে আসবো এবং প্রতিদিন প্রায় ১০ লক্ষ করে ডিম আনার আমাদের আছে, মোটামুটি প্রোগ্রাম আছে। ডিমের দাম কেন নাগালে আসছে না এমন প্রশ্নে ব্যবসায়ীদের দাবি, উৎপাদন খরচ বেশি, তাই দাম কমছে না। বিদ্যুতের দাম বেশি, তারপরে প্রোডাকশান তো সবসময় একরকম থাকে না। একটা মুরগি যে প্রোডাকশান দেয় তার প্রোডাকশান কি সবসময় একরকম থাকে? কোন সময় কম বেশি হতে পারে না, এই আর কি, ন্যাচারাল ব্যাপার। পোলট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী দিনে ডিমের চাহিদা ৪.৫ কোটি পিস। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিমের উৎপাদন ও বাজারে দাম বৃদ্ধির কারণ নিয়ে আরও জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম, পাবনার খামারগুলোতে ডিমের উৎপাদন কমেছে কিনা আর বাজারে দাম বাড়ার কারণ কি দেখাচ্ছেন ব্যবসায়ীরা?
জানেন যে পাবনা জেলাতে কিন্তু প্রায় ২৫০০-এর উপরে কিন্তু মুরগির খামার রয়েছে। এ থেকে কিন্তু ব্যাপক ডিম উৎপাদন হয়। কিন্তু আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বিগত বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড তাপদাহ চলছে দেশে এবং বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। তবে খামার মালিকরা বলছেন যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং একদিকে যেমন চলছে, অন্যদিকে তীব্র তাপদাহের কারণে ডিমের আসলে উৎপাদন যে প্রোডাকশন তাদের থাকার কথা সেটা কিন্তু পাচ্ছেন না। একটি খামারে আমরা গতকালকে ঘুরে এসেছি, সেই খামারটা আমরা দেখতে পেলাম যেখানে তার ২০০০ মুরগি রয়েছে, সেখানে কিন্তু ৩৬০০ প্রতিদিন দিনের ডিম পেয়ে থাকেন। সেখানে কিন্তু তার ডিম উৎপাদন হচ্ছে ১২০০, অর্থাৎ বেশ ৫ থেকে ৭০০ ডিম কিন্তু তার উৎপাদন কম হচ্ছে। এটা একটি কারণ। অন্য একটি কারণ হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন যে পোলট্রি খাদ্যর দাম কিন্তু ঊর্ধ্বমুখী, যে কারণে এটারও একটি প্রভাব পড়েছে ডিমের বাজারে। যে কারণে একদিকে যেমন প্রচণ্ড তাপদাহ, অন্যদিকে বিদ্যুতের সমস্যা, অন্যদিকে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আসলে ডিম প্রোডাকশন পাচ্ছেন না। সেই কারণে আসলে বাজারে এর প্রভাবটা পড়ছে বলে আমরা খামার এবং ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে খুরসা বাজারে আজকে যে আমি এখন যে পাইকারি বাজার রয়েছে ডিমের, সেই পাইকারি বাজারে এসেছি। এখানে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আজকে খুরসা বাজারে বিক্রি হচ্ছে প্রতি ডিম ১৩ টাকা, অর্থাৎ গত ২ দিন আগে কিন্তু এই ডিম ছিল ১২ টাকা খুরসা বাজারে বিক্রি হয়েছে। ২ দিনের ব্যবধানে প্রতি ডিমের কিন্তু দাম বেড়েছে ১ টাকায়। এটি হচ্ছে উৎপাদন কম হচ্ছে একদিকে, অন্যদিকে খাদ্যদ্রব্যের দাম বেশি হওয়ার কারণে ডিমের আসলে চাহিদা মতো ডিম পাচ্ছে না বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। যে কারণে ডিম ঘাটতি থাকার কারণে আসলে ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে, এমনটি কিন্তু বলছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। পাবনা থেকে ডিমের উৎপাদন এবং বাজারের দাম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। যান্ত্রিক ত্রুটিতে ৩ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। মেরামত শেষে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উৎপাদনে যায় কেন্দ্রের ১ নম্বর ইউনিট। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। কেন্দ্রটি চালু রাখতে মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে বলে জানায় গত সোমবার বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট থেকে পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যায়। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। বরিশালে ১৫ বছর ধরে বন্ধ অবস্থায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র। টাইলসের গুদাম হিসেবে ভাড়া দেয়া হয়েছে কেন্দ্রটি। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে অব্যবহৃত অবস্থায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ মূল ভবন। আড়তদাররা জানিয়েছেন অতিরিক্ত ভ্যাট আরোপ সহ সহায়ক পরিবেশ না থাকায় কেন্দ্রটি নিয়ে আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা। ১৯৮৫-৮৬ সালে কীর্তনখোলার তীরে বরিশাল মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র গড়ে ওঠে। তবে নানা জটিলতায় ২১ বছর পর ২০০৭ সালে শুরু হয় কেন্দ্রের কার্যক্রম। এরপরও ২ বছরের মধ্যে ২০০৯ সালে কেন্দ্রটির বিষয়ে আগ্রহ হারান মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকারি অবতরণ কেন্দ্রটিতে অতিরিক্ত ভ্যাট আরোপের পাশাপাশি পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ব্যবসা স্থানান্তর করা হয়েছে। সরকার যে ব্যাট বয়েছে, এই ব্যাটে আমাদের যে পার্টি আছে তারা এই ব্যাট দিয়ে মাছ আনতে পারতেছে না, অন্য অন্য জায়গায় চলে যেতে, যে মাছটা আসেই না আমাদের পরিচয়। এই এক কষ্ট। আর যে সরকার যে বিএফডিসি মার্কেটটা আমাদের দেশে জায়গা হলে সীমিত জায়গা। ২১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় ডরমিটরি ভবন, অফিস, আড়ত শেড, বরফকল, গভীর নলকূপ, হিমঘর, গাড়ি পার্কিং স্টেশন সহ নানা সরঞ্জাম। ২০১৫ সালের দিকে ২টি টাইলস কোম্পানির গুদাম হিসেবে ভাড়া দেওয়া হয় অবতরণ কেন্দ্রটি। আমরা এটা ধরে রাখার জন্য প্রধান কার্যালয় থেকে যোগাযোগ করে চিঠি লেখালেখি করে আমরা টাইলসের গোডাউন হিসেবে ভাড়া দিছি মন্ত্রণালয়ের অনুমোদন করবে, এবং ওখান থেকে যে রাজস্বটা আসতেছে
আমরা যে জনবল আছি তাদের বেতন ভাতাতে দিয়ে আমরা গভর্নমেন্টকে রাজস্ব আয় দিতে পারি। মৎস্য অবতরণ কেন্দ্রটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পোর্ট রোডে নতুন করে যে মৎস্যের আড়ত চালু হওয়ার কারণে সেখানকার অবতরণ কেন্দ্রটাই সচল আছে। তো এই অবতরণ কেন্দ্রটি সচল করা যায় কিনা বা এটা কি পর্যায়ে আছে এটা সংশ্লিষ্ট বিভাগকে আমরা অবহিত করব। বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রটি থেকে চালুর 2 বছরে রাজস্ব আদায় হয় গড়ে প্রায় 2 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, মৎস্য অবতরণ কেন্দ্রটির বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা এবং জেলা প্রশাসনও বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েছে। কোনো পদক্ষেপ কি চোখে পড়েছে এই বিষয়ে? জি, আসলে এটি কিন্তু দীর্ঘ দিনের একটি বন্ধ থাকার পরে কিন্তু আসলে এত তাড়াতাড়ি সমাধান আসা সম্ভব নয়, কিন্তু জেলা প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে এই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন এবং মন্ত্রণালয়ে তারা জানাবেন যে বিষয়টি মৎস্য অবতরণ কেন্দ্রটি নতুনভাবে চালু করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে 1985-86 সালের দিকে কিন্তু এই মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। তারপরে কিন্তু এখানে কিন্তু দুটি বরফকল রয়েছে, একটি হচ্ছে সরকারি বরফকল এবং একটি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বরফকল। সরকারিটি কিন্তু প্রায় বন্ধ থাকার কারণে কিন্তু সেখানকার যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পেয়েছি যে আসলে সেখানে টাইলস রাখা হয়েছে, যার ফলে কিন্তু লোহার জিনিস সেগুলোতে জং ধরে যাচ্ছে এবং মেশিনারি কিন্তু নষ্ট হচ্ছে। এর পাশাপাশি টাইলস রাখার কারণে কিন্তু যে মাছের যে শেডগুলো ছিল সেগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে এবং সেগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে আসলে যেটি খোলা ছিল সেটিকে কিন্তু আসলে ঢেকে দেয়া হয়েছে, যার ফলে কিন্তু মৎস্য অবতরণের কেন্দ্রের যে চিত্রটি সেটি কিন্তু আসলে পাল্টে গেছে এবং এখানকার যে চিত্রটি রয়েছে এখানে কিন্তু আসলে আমরা যেটি এখন যেটি কয়েকটি ট্রাকে কিন্তু একসাথে এখানে রাখা যায় এবং এখান থেকে কিন্তু আসলে মাছের দেশের বিভিন্ন স্থানে যেত। সেক্ষেত্রে কিন্তু এই স্থানটির অবস্থা কিন্তু খুবই নাজুক। এখানে কিন্তু যে এখানে আরেকটা বিষয় রয়েছে যে এখানে কিন্তু দোতলা একটি ভবন রয়েছে যেখানে যারা আড়তদার রয়েছে তাদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থাও কিন্তু ছিল, কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যদি দেখেছি যে সবকিছু রয়েছে তারপরে কিন্তু এটি বন্ধ রয়েছে। তবে এটি বন্ধ রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এখানে ব্যবসায়িক যে সুযোগ সুবিধা সেটি এখনো পরিবেশটি আসেনি এবং এখানে একটি ভ্যাটেরও একটি বিষয় রয়েছে। সব মিলিয়ে যদি এগুলো সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আগ্রহীত হবেন এবং তারা কিন্তু এখানে ব্যবসা করতে আসবেন। তবে সরকারের পদক্ষেপ কিন্তু চাচ্ছেন এই এলাকার যারা রয়েছেন এবং এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সরকারের পদক্ষেপ চেয়েছেন যে এটি যাতে পুনরায় চালু করা যায়। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।